আমি তো কখনোই জানতাম না যে জিওন আর জাঙ্কুক আপন ভাই না। অবশ্য আমি তো কখনো এসব ব্যাপারে আগ্রহী দেখাইনি, কিন্তু এখন জিওনের মুখ থেকে কি শুনছি আমি এসব। জাঙ্কুকের বাবা মা নেই, তার মানে জাঙ্কুক আসলে এই ধরনীতে নিঃস্ব। জাঙ্কুকের চোখ মুখ লাল, চোখ কেমন ঘোলাটে আর ঝাপসা। সে ঠিক মতো চোখ খুলে রাখতে পারছে না, তার মাথায় ক্রমাগত হাতুড়ের মতো কিছু একটা আঘাত করে যাচ্ছে। এই কথাগুলোর কিছু কথা জিওন আরো একবার বলেছিল জাঙ্কুককে, যেদিন তাদের মধ্যে প্রথম ঝগড়া হয় ফ্ল্যাটে। তখন জাঙ্কুক কথাগুলো ততটা গায়ে লাগায়নি যতটা আজ লেগেছে। আর জিওন আরো বেশি করে বলেছে তাকে। জাঙ্কুক ঢোক গিলে, তার গলা শুকিয়ে কাঠ। এতটা একা নিঃসঙ্গ কখনোই মনে হয়নি জাঙ্কুকের। জাঙ্কুক তো জিওনকে এতদিন আপন ভেবেই এসেছিল। জিওন যে কথার পিঠে এভাবে আঘাত করবে জাঙ্কুককে, জাঙ্কুক সেটা কখনোই ভাবেনি। তবে জিওনের কয়েকটা বাক্য এমন ভাবে ধারালো তীরের মতো এপর ওপর করে দিয়েছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের বুকটা যেন ছিঁড়ে বেরিয়ে গেল। জাঙ্কুকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক। জাঙ্কুক টের পেল তার চোখে জল এসে ভিড় জমাতে শুরু করেছে। জাঙ্কুক চেষ্টা করলো চোখে জল জমাতে না দেওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো। নিজেকে সামলাতে পারল না। এক ফোঁটা জল সঙ্গে সঙ্গে চশমার কাছে টুপ করে পড়ল। আজ নিজেকে কঠিন আবরণে ঢাকতে পারল না জাঙ্কুক। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল জিওনের কথায়। তে জাঙ্কুককে দেখে আতঙ্কিত হলো। সে কখনো জাঙ্কুককে এতটা ভেঙে পড়তে দেখেনি। এই কঠিন মানুষটা যে হুট করে দুর্বল হয়ে পড়বে তাই কখনো কল্পনাও করেনি। জাঙ্কুকের কষ্ট দেখে তেরও যে ভীষণ কষ্ট হচ্ছে। জাঙ্কুককে তো মলিন মুখে মানায় না, জাঙ্কুককে তো মানায় গম্ভীর মুখে। তেই এসে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। জাঙ্কুকের চোখের দিকে তাকাতেই তেই ধাক্কা খায়। জাঙ্কুকের চোখের জল। ঠিক কতটা কষ্ট পেলে এই কঠিন পাথরে ন্যায় মানবটা কেঁদে ফেলে তের ধারণা ছিল না। তেই তখন নিজের অজান্তে জাঙ্কুকের হাত চেপে ধরে। জাঙ্কুক ম্লান চোখে তাকায় তের দিকে। তেরও যে এখন ভীষণ কান্না পাচ্ছে। জাঙ্কুকের চোখের দৃষ্টি কেমন শূন্য। তেকে জাঙ্কুকের হাত চেপে ধরতে দেখে জিওন অগ্নি শর্মা চোখে তাকালো তাদের দিকে। মাকে ঠেলে সরিয়ে দিল। রোজ এসে জিনকে ধরলো। পাবলিক প্লেসে নষ্টামি শুরু হয়ে গেছে। আর কত নষ্টামি করবি তোরা? লজ্জা লাগে না তোর? এই মুখ নিয়ে বেরোস কিভাবে? লুচ্চামি করস যেখানে সেখানে। এখন তো দেখি জাঙ্কুকের সাথে তোর অনেক ভাব। জাঙ্কুক কি তোর নাগর হয় নাকি রে? স্লটারটা জিনের কথার জবাবতে শক্ত গলায় দেয়। না, হয়নি। তবে এখন থেকে হবে আমার নতুন নাগর। তে জাঙ্কুকের দুহাত ধরে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলল, জাঙ্কুক, তুমি বলেছিলে না আমি বিয়েতে রাজি হলে তুমি আমাকে বিয়ে করবে? আমি বলছি আমি রাজি। আমি এই বিয়েতে রাজি জাঙ্কুক। এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমায়। বলো, আমাকে এখনই বিয়ে করতে পারবে তুমি জাঙ্কুক? এই বলে তেই জাঙ্কুকের হাত ধরে টেনে নিতে লাগলো। হাত ধরে নিয়ে যাওয়ার সময় জিওন তেড়ে আসে। তের গলা চেপে ধরে বলল, দুশ্চরিত্রা, আমাকে দিয়ে হচ্ছে না দেখে এখন আরেক বেজন্মাকে দিয়ে নিজের চাহিদা মেটাতে চাস? আমাকে রেখে আরেক বেজন্মাকে বিয়ে করবি? এতই শখ তোর? বিয়ের স্বাদ মেটাচ্ছি তোর আমি। বলেছিলাম না আমি না পেলে তোকে কাউকে পেতে দেব না। আজ তোকে আমি মেরেই ফেলবো। তের চোখ উল্টিয়ে আসে জিওন এত শক্ত করে ধরায়। জিওনের নখ বসে যায় তের গলায়। সে মুহূর্তে জাঙ্কুকের ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। সে জিওনকে এত জোরে টান দিল যে জিওনের সবগুলো শার্টের বোতাম ছিঁড়ে গেল। তারপর নিজের সর্বশক্তি দিয়ে জিওনের মুখে গুনে গুনে 3টা ঘুষি দিল। পেটে লাথি দিল। একটা ঘুষিতে জিওনের দাঁত ভেঙে গিয়েছিল। পিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। কেউ এসে ধরলো না তাকে, ধরার প্রয়োজন বোধই মনে করলো না। তবে জাঙ্কুকের রূপের সাথে কেউ কখনোই পরিচিত ছিল না বিদায় তারা অনেকটাই বিস্ময় হয়। তাই ভয় পেয়ে যায় কিছুটা। শান্ত মানুষ রাখলে কতটা ভয়ঙ্কর দেখায় তা জাঙ্কুককে না দেখলে বোঝা যাবে না। জাঙ্কুক তার হাত চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। রোজ আর জিনও আসলেন তাদের সাথে। জাঙ্কুক গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। সেই মুহূর্তে জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়, একদম সাদামাটা ভাবে।
জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেল, সবকিছু এখন খুব ভালো করে চলছে। তবে জাঙ্কুক আর তের মাঝে প্রেম এখনো খুব ভালো করে জমেনি, তবে দুজনের মাঝের জড়তা কাটিয়ে উঠতে পেরেছে বেশ। আরএম চেয়েছিল ছেলের নামে কেস করতে, কিন্তু জিন বাধা দেয়। যতই হোক তার একমাত্র ছেলে, ছেলেকে কষ্ট দিলে তারও বুক পড়বে। জিনের নামে কোনো কেস করলে তার বিদেশে যেতে সমস্যা হবে। তাই জিন আরএমকে অনেক বলে কয়ে কেস করার ভূত মাথা থেকে নামায়। জিয়নকে একবারের জন্য নিয়রকে পাঠিয়ে দিতে বলে, আর সেটাই আরএম করেছে। তবে জিয়ন যাতে কোরিয়াতে পা না মারাতে পারে সে ব্যবস্থাও করেছে। সাথে কোরিয়া থেকে জিয়নের ব্যবসার শাখা তুলে নিতে বলেছেন। উগ্র মেজাজে জিয়ন কিছুই মেনে নিতে পারছিল না। সে আগ্রহী হয়ে উঠেছিল তেকে মারার জন্য, কিন্তু তে জাঙ্কুককে বিয়ে করেছে জানার পর জিয়ন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। নাওয়া খাওয়া বন্ধ করে সারাদিন প্লাটে পড়ে থাকে। আগে থেকে যখন তখন যেটা সেটা ইচ্ছে আদেশ করতে পারত, তার কথা মতো চলতে বাধ্য করত। কিন্তু এখন জিয়ন চাইলেও তেকে নিজের হাতের পুতুল বানাতে পারবে না, কারণ এখন যে জাঙ্কুকের পাশে ডাল হয়ে দাঁড়িয়েছে। জিয়ন খুব ভালো করে জানে জিয়ন জাঙ্কুককে ডিঙ্গিয়ে কোনোভাবে তের দিকে এখন আর হাত বাড়াতে পারবে না, কারণ এখন যে তে জাঙ্কুকের স্ত্রী। জিয়ন ভাই হয়ে জাঙ্কুকের নিকট যে সেফটি পেয়েছে, সেখানে তে এখন জাঙ্কুকের স্ত্রী হয়ে তার চেয়ে 10 গুণ বেশি নিরাপত্তা পাবে। সেটা জেনে জিয়ন নিভে যায়। তবে জিয়নের এখন আফসোস হচ্ছে, জিয়ন তেকে হারিয়ে ফেললো সারা জীবনের জন্য। এটা মানতে জিয়নের খুব কষ্ট হয়। এক অদৃশ্য দাবানলে ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায় জিয়নের মনে পড়ে তার সাথে করা বাজে ব্যবহারগুলো। তে যে ধর্ষিতা সেটা জেনে প্রথম জিয়ন তেকে আজে বাজে ভাষায় গালিগালাজ করলেও জিয়ন এখন অনুতপ্ত। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, এখন আমার অবস্থাও হয়েছে এমন। সেদিন যদি তেকে ওসব না বলতাম তাহলে হয়তো কাহিনীটা অন্যদিকে মোড় দিত। আসলে তখন আমার যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছি। তেকে অন্য কেউ স্পর্শ করেছে, তাকে নষ্ট করেছে, আর সেটাতেই আমার কাছ থেকে লুকিয়েছে। এসব ভাবতে ক্রোধানলে দগ্ধ হয়ে বাজে ব্যবহার করেছি আমি তের সাথে। তবে এখন মনে হচ্ছে এসব না করলে হয়তো পারতাম। শুধু শুধু নিজের ভালো থাকার জিনিসটা নিজ হাতে নষ্ট করেছি আমি তখন ভুলে গিয়েছিলাম যে তেই আমার সম্পত্তি ছিল। জিন কিছুতেই নিউইয়র্কে ফিরবে না, সে এখানেই থাকবে তের নিকট। জিন তখন জিয়নকে বুঝিয়েছে, জিয়ন বাবা দেখো, তুমি যদি এখন এখানে থাকো, তোমার বাবা তোমার নামে কেস না করলেও জাঙ্কুক কিন্তু তোমার নামে কেস করতে পারে। তখন আর তুমি চাইলেও বাহিরের দেশে যেতে পারবে না। তোমার জন্য বাহিরে যাওয়া বন্ধ হয়ে যাবে, সাথে আমাদেরও, আর তোমার ব্যবসাটাও। তাই এখন আর শুধু শুধু তের আশা করে লাভ নেই। এর চেয়ে ভালো নিউইয়র্কে গিয়ে আমার আর তোমার নিজের ব্যবসায় হাত লাগাও। শুধু শুধু মরিচিকার পেছনে দৌড়ে তো লাভ নেই বাবা, পরে একুল উকুল দুকুলি হারাতে হবে শেষে। মায়ের কথা শুনে জিয়ন বুঝতে পারছে, আমি জানি মা যা বলছে তার একটা কথাও যে ফেলনা নয়, কিন্তু সেটা আমি মানছি। আর তাছাড়া ভাইয়ের সাথে লড়াইও এখন আর করে লাভ নেই। তেকে তো আর পাবোই না, বরঞ্চ উল্টো আমারই ক্ষতি হবে। তবে এই বাস্তবতা মানতেও যে আমার অনেক সময় লেগেছে। তাই মায়ের কথা মতোই আমি বাহিরে চলে যাব। মা, আমি বুঝতে পেরেছি, আমি চলে যাব। তবে যাওয়ার আগে আমি একটাবার তেকে এক পলক দেখতে চাই মা। জিন তখন ছেলের কথা মতো জাঙ্কুকের কাছে জিয়নের জন্য আবদারটা করে। তবে এটা জানার পর জাঙ্কুক সাপ জানিয়ে দেয়, আমি দুঃখিত মা। জিয়নের ছায়া যদি তের আশেপাশে আমি দেখি তাহলে সেই দিনই হবে জিয়নের শেষ দিন। আমি জিয়নকে আর আমার ভাই হিসেবে মানি না। ভাইয়ের এতটা পরিবর্তন জিয়নকে অবাক করেছে। 2 দিনের পরিচয়ে দেখা হওয়া একটা মেয়ের জন্য শান্ত জাঙ্কুক এতটা অশান্ত হয়ে গেল। তবে 2 দিনের পরিচয়ে দেখা হওয়া মেয়েটার জন্যই তো আমি সবার সাথে কতটা খারাপ আচরণ করেছিলাম তখন। হ্যাঁ, এখন জিয়নের আফসোস হচ্ছে, আর এই আফসোস এখন জিয়নকে খুঁড়ে খুঁড়ে খায়। আমি চলে যাব, আর কষ্ট দেব না তেকে। তে সুখে থাকবে তাতে। তবে তে সুখে থাকবে সেটা ভাবলে জিয়নের মাথায় আবারও রাগ চেপে বসে। তেকে ভোলার জন্যই নিজের মনে মনে তের নামে বাজে কথা সৃষ্টি করে।
একটু আগে যখন জিয়ন রাগের উত্তাপে আগুনে পড়ছিল তার নিমিষে ছাই হয়ে উড়ে যায়। জিয়ন মনে মনে বলে, থাকুক ওই কলঙ্কিনী আমার ভাইয়ের সাথে। অমন কয়েকবার ইউজ করা মেয়ে আমার লাগবে না। আমি আরো ভালো মেয়ে পাবো, তের থেকেও ভালো, আরো সুন্দরী। অন্তত তের মতো তো আর নষ্ট হবে না। যা ইচ্ছে করুক তেই, যাকে ইচ্ছে তাকে বিয়ে করুক, তাতে আমার কি। আর এসব ভাবনার মাঝে অদৃশ্য কেউ উঠে এসে বলল, হাঙ্গুর ফর টক। গল্পটা হয়তো এখানেই আমরা দ্য ইন টেনে দিতে পারতাম, কিন্তু না, পুরো গল্পটা সাজিয়েছে একজন, যে পুরো গল্পটার পিছনে যে মাস্টার মাইন্ডের গেমার ছিল, সে তো চায়নি এভাবে তার গল্পটা শেষ হোক। অবশ্যই আমরাও চাই কে ছিল এই মাস্টার মাইন্ডের গেমের পিছনে সেই আসল মানুষটা, আসল মাফিয়াটা। অবশ্যই তাকে তোমরা সবাইও দেখতে চাও আমার মতো, তাই না? তো চলো দেখে আসি এই পুরো গল্পটার মোড়টা আসলে কিভাবে তার মাস্টার মাইন্ডার গেম খেলে এই গল্পটার মোড়টা পরিবর্তন করেছে। তো চলো দেখে আসি কে সেই মাস্টার মাইন্ডার গেমার। আজকের পর্বটা দেখে হয়তো অনেকেরই একটু মন খারাপ হবে যে এত ছোট পর্ব, মাত্র 10 মিনিট। আচ্ছা, তো আর মাত্র একটা পার্ট আছে, যেটাকে লাস্ট পার্ট হিসেবে ধরা যায়। একটা পার্টই থাকবে। তো একটা পার্টের মধ্যে এই যে পুরোটা স্টোরি এতদিন পর্যন্ত তোমরা যারা দেখছো, যারা বলতেছো কি হয়েছে কিছুই বোঝে না, তো সবার কাছে অনুরোধ যে লাস্ট পার্টটা তোমরা সবাই একটু দেখো। লাস্ট পার্ট তোমরা সবাই দেখবে। যদি লাস্ট পার্ট কেউ দেখতে মিস করো, তাহলে পুরো গল্পটা দেখাচ্ছে না দেখাই ভালো ছিল আমার মতে। তো এই জন্য বলতেছি যে আজকের পর্বের জন্য একটু মন খারাপ করো না, কারণ যে লাস্ট পার্টটা আসতে চলেছে এটাতে তোমাদের সবাইকে অনেক খুশি করে দেবে। আর অবশ্যই একটা বোনাস পার্ট থাকবে, সেটা হয়তো আমি ফেসবুকে আপলোড করব। তো আগে লাস্ট পার্ট যেটা, সেটাকে কমপ্লিট করি, দেন বোনাস পার্ট কবে দিব সেটা বলে দেব। তো আজকের পার্টের জন্য, আজকের এত ছোটো পার্টের জন্য খুবই দুঃখিত। আর আমার এমনি একটু আমি অসুস্থ আছি, যার কারণে হয়তো ভিডিও লাস্ট পার্টটা দিতে হয়তো 2-3 দিন দেরি হবে। তারপর চেষ্টা করব রিসেন্টলি শেষ করে দেওয়ার জন্য। আর এটা শেষ হওয়ার পরে কোন স্টোরি শুরু করব সেটা নিয়ে এখনও ভাবি নাই। তো খুব তাড়াতাড়ি আর একটা নতুন স্টোরি দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এর ভিতরে আমার যে উপন্যাস ও গল্পের সমাহার যে চ্যানেলটা আছে, ওইটাতে হয়তো এখন অনেকেই সাবস্ক্রাইব করো নাই, কারণ অনেকেই তো ওইভাবে গল্প এক্সপ্লেন করাটা অনেকের পছন্দ না। তারপরও যারা এমন ধরনের গল্প শুনতে, দেখা গেছে সময়ের অপেক্ষায় সবাই গল্প পড়তে পারে না, এমন অনেক গল্প আছে। তো সেগুলো আর কি আমি আমার পছন্দ মতো, যেহেতু আমার চয়েস সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে, তো আমি সম্পূর্ণ ফেসবুকে অনেক সুন্দর গল্প উপন্যাস আছে, সেখান থেকে এক্সপ্লেন করব। তো আমি চাই তোমরা আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা হচ্ছে, আমার যে বিটিএস ডাবিং ওয়ার্ল্ড, ওই চ্যানেলটা সম্ভবত হ্যাক হয়ে যেতে পারে, কারণ আমার কাছে আমি ওই চ্যানেলটাকে এক সময় লগ ইন করতে পারি না। ওইটাতে একটু তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আলাপ করছিলাম, তো বললো যে হয়তো কেউ তোর জিমেল ইউজ করতেছে এরকম কিছু, তো সেজন্যই হয়তো ওইটাতে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, যার কারণে এটাতেই আপলোড করব। আর বেশি কথা বলে ফেলছি,
তো লাস্ট পার্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। আর এতদিন পর্যন্ত স্টোরিটা নিয়ে তোমাদের অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আর কি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।